আসসালামু আলাইকুম। দুদকের চা নাস্তার বিল 1,00,000 টাকা। জাস্ট চা নাস্তা খাইতে 1,00,000 টাকা লাগে তাদের। হাসনাত আব্দুল্লাহ যখন এই কথাটা বললো, দুদক খুব মাইন্ড করলো, তাদের প্রেস্টিজে রাখছে, সম্মানে আঘাত হানছে তাদের। পরে হাসনাত আব্দুল্লাহ প্রমাণ দিয়ে দিল, টেলিফোন ভয়েস আছে, চা খাওয়ার জন্য 1,00,000 টাকা চায়। বাপ রে বাপ, কোন চা খায় এরা? আসলে দুদকের যারা কর্মকর্তা আছে না, এদের পিছনে গোয়েন্দা লাগা উচিত, এদের অনুসন্ধান করে বাইর করা উচিত এদের ব্যাংকের অ্যাকাউন্টে কার কত টাকা আছে। কারণ চা খাইতে যদি 1,00,000 টাকা চায়, তাহলে ভাত খাইতে কত টাকা লাগবে, আর রাত্রে ডিনার করতে কত টাকা লাগবে। বাপ রে বাপ, কি খায়, কোন চা খায় এরা, কোন কোম্পানির চা খান আপনারা? দুদক কিন্তু আসলেই নিরপেক্ষ না। দুদক নিয়ে মানুষের অনেক রকম প্রশ্ন আছে, আমারও আছে। যাই হোক, ওদের মুখোশ উন্মোচন করে দিছে হাসনাত আব্দুল্লাহ। থ্যাঙ্কস হাসনাত আব্দুল্লাহকে। এর মধ্যে ওই যে কুমিল্লায় দেখেন না, রাস্তার পিচ টান দিয়া উঠা ফেলাইছে, শক্তি আছে কিন্তু গায়ে, এক টানে উঠা গেছে ভের ভেরাইয়া। আবার এটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা যে ভাই, আপনি ওইখানে কেন এটা উঠাইলেন, এটা কি আপনার দায়িত্ব নাকি? এটা তো একটা মব জাস্টিস হয়ে গেল। আরে মব জাস্টিস, মব জাস্টিস, পকেট ম্যাচ ধরা পড়লে কি হয় দেখেন না? আগে কিল গুতা, তারপরে থানা পুলিশ, মাইকটা কি দেয়, ওইটাই তো মব জাস্টিস। আর মব জাস্টিস তো এমন হয়ে গেছিল আমাদের দেশে, রাস্তা থেকে দাবি কইরা ফাঁসি পর্যন্ত দিয়ে দিছে। হ্যাঁ, এই শাহবাগে দাবি করছিল না কাদের মোল্লা সাহেবের জন্য ফাঁসি চাই, ফাঁসি চাই। তার রায় দিছে একরকম আদালত, কিন্তু তারা ফাঁসি চাইলো, নিয়ে ফাঁসিতে ঝুলাই দিল। এটাই তো মব জাস্টিস, ওইখান থেকেই তো আসছে ভাই। অতীতে অনেক দেখছি, আগামী তো অনেক দেখতে পাবেন। আসলে মব জাস্টিসটা হয় কেন জানেন? এই আইন কানুনের দুর্বলতার কারণে। অনেকে মনে করে এই যে চোর ধইরা পিটায় কেন, মনে করে যে এদের দিলে ছাইরা দিবে ঘুষ টুস খায়া, বা ওই যে পাচানি কেস যাবে আদালতে, জামিন হয়ে যাবে। তার মানে কি, জামিনের আগে দিয়ালো ইচ্ছা মতো, মানে ইচ্ছা মতো কিল ঘুষা দিয়া তারপরে ছাইরা দেয়। বিচারের দুর্বলতার কারণে। বিচার যদি সঠিক হইতো ভাই, কেউ কারো গায়ে হাত তুলতো না। যাই হোক, আমার সাবজেক্ট এটা না, সাবজেক্ট অন্য জায়গায়। আগামীকাল 28 তারিখ, 28শে জুন, চরমনাই পীর সাহেবের ডাক দিছে সবাইকে। ভাই অনেকে আসবে, অনেকে আসবে। আজকে পার্কে থেকে হেঁটে আসার সময়, পার্কে হাঁটতে গেছিলাম, হেঁটে ফেরার সময় একদল যুবক রাস্তায় দেখা। আমি তো ইউটিউবিং করি, হয়তো 2-1 জন চিনে আমাকে। ওই ভিড়ের মধ্যে, একদল যুবকের ভিড়ের মধ্যে 2 জন আমাকে চিনছে। যাই হোক, সালাম দিল, হাত মিলাইলাম, ওদের সঙ্গে ছবি তুললাম। তো ওরা আমাকে জিজ্ঞেস করতেছিল যে মেইন রোড কোন দিকে। তখন আমি বুঝলাম যে তারা এই এলাকার না। তো আমি বললাম যে ঠিক আছে, আমার সাথে চলো, মেইন রোড দেখাই দেবো, কারণ মেইন রোডের কাছেই আমার বাড়ি। তো পথে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞেস করলাম, আপনারা তো এই এলাকার না, কোত্থেকে আসছেন? তখন তারা বলতেছিল আমরা এক একজন এক এক জেলা থেকে আসছি, কিন্তু তাদের বন্ধুত্ব আছে, ওই মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব। তাই বললাম কি উদ্দেশ্যে আসা? তখন আমাকে বলতেছে চরমনাই পীর সাহেবের ডাকে আসছি ঢাকাতে। হ্যাঁ, অনেকে ঢাকার রাস্তাঘাট চিনে না, ওই মেইন রোড চিনতেছিল না। তো বললাম যে আপনারা কোথায় উঠছেন? সবাই একটা হোটেলে উঠলো, হোটেলের নাম বললো। যাই হোক, একটা টাইমে বিদায় নিলাম। আর মনে মনে ভাবলাম আগামীকাল যা হতে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যাবে তো অনেকের, অনেকের মাথা নষ্ট হয়ে যাবে। কারণ চরমনাই পীর সাহেবের সাথে আছে জামাতে ইসলাম। জামাতে ইসলামও কালকে থাকবে, কিন্তু কালকে যে শোডাউনটা হবে ভাই, অনেকের মাথা ব্রেন নষ্ট হয়ে যাবে। অনেকে মনে করে তারা অনেক বড় দল, কিন্তু কালকে আপনারা বুঝতে পারবেন যে দল কোনটা বড়। আমার তো মনে হয় রেকর্ড হবে, রেকর্ড। মানুষ আর মানুষ থাকবে রাস্তায়, হাত পাখা নিয়ে, হাত পাখা, সবাই হাতে হাত পাখা থাকবে। বিরাট আয়োজন তো ভাই। ওইখানে ডাক্তারের ব্যবস্থা আছে, ভ্রাম্যমাণ হাসপাতালের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা রাখছে, সব কিছুর ব্যবস্থা আছে। কারণ কত মানুষ হবে কেউ তো বুঝতেছে না। কালকে আমরা বুঝতে পারবো চরমনাই পীর সাহেবের সাথে জামাত ইসলামের ঐক্যটা কতখানি শক্তিশালী। কালকে শোডাউনে আমরা বুঝতে পারবো।
এবং কালকে অনেক দল বুঝতে পারবে যারা নিজেদেরকে বড় দল মনে করে, সর্বশ্রেষ্ঠ মনে করে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য আধা পাগল হয়ে গেছে, আধা পাগল না তো ফুল পাগল হয়ে গেছে ভাই, ফুল ম্যাড হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। মনে হইতেছে যে ক্ষমতা তাদের হাতেই চলে যাবে, সবাই তাদেরকে ভোট দিবে। এরকম ভাববার কোনো কারণ নাই। দেশ চেঞ্জ হইতেছে, মানুষের মন চেঞ্জ হইতেছে, মানুষ বদলে গেছে। আগামীকালই সবাই বুঝে ফেলবে ইসলামিক দলগুলা একটি ভোটের বাক্সে আসতেছে কিনা। আসবে ভাই, অবশ্যই আসবে। এই দেশকে বাঁচাইবার জন্য আর কোনো রাস্তা নাই আমার সেন্স, আমার ব্যক্তিগত ধারণা। কারণ গত 54 বছর তো দেখছি ভাই, অনেকে ক্ষমতায় দেখছি। এখন নতুন কাউকে দেখতে চায়, দেশের মানুষ চায় ভাই, আমি না ভাই, দেশের মানুষ নতুন কাউকে ক্ষমতায় দেখতে চায়। ভাই সব দলেরই দোষ আছে ভাই, কিছু না কিছু তো দোষ থাকে, কিন্তু সবচেয়ে দোষ কার কম, কে অন্যায় কম করছে তাকেই তো আমরা বেছে নেব। অন্যায় ছাড়া তো ভাই কোনো দলও নাই, মানুষও নাই। কিছু না কিছু তো ভুল ভ্রান্তি হইতেই থাকে মানুষ দ্বারা, দল দ্বারাও ভুল ভ্রান্তি হয়, এবং সেই জন্য দল ক্ষমাও চায়। যেমন জামাতে ইসলাম ক্ষমা চাইছে। মানুষ পরিবর্তন চায় ভাই, মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন ছাড়া নতুন বাংলাদেশ হওয়া অসম্ভব। আগে যারা দেশ চালাইছে ভাই তাদের খবর তো আমরা জানি, সবাই জেনে গেছি ভাই, তাই না? কে কিভাবে দেশ চালাইছেন, কে কিভাবে লুটপাট করছেন, কে কিভাবে নিজের ঘর গুছাইছেন, মানে নিজের আখের গুছাইছেন। দেশের জন্য কিন্তু কেউ কিছু করেন নাই। অনেকে আমাকে বলে যে ভাই আপনি সিনেমার লোক হইয়া মৌলবাদীদের সাপোর্ট করেন। এই মৌলবাদী শব্দটা শুনলে না আমার মনে হয় কি জানেন, গালের মধ্যে একটা কষায়া চর মারি। এই কিসের মৌলবাদ রে, কিসের মৌলবাদী? এই যে আমি ইউটিউবে কথা বলি, তার মানে কি আমি অনেকের কন্টেন্ট দেখি, আমার ধ্যান ধারণা কিন্তু ওই যে রাজনৈতিক বক্তব্য শোনা, কে কি বলতেছে, কোথায় কি ঘটতেছে। কারণ ওই ঘটনা ঘটলে তো আমি কিছু কথা বলবো, কি নিয়ে কথা বলবো ওই সাবজেক্ট খুঁজে বেড়াই। তার মানে কি আমি মৌলবাদী? হ্যাঁ, আমি ইউটিউবার মৌলবাদী। তেমনি একজন মুসলমান যদি তার ধর্মকে বুকে লালন করে, তার ধর্মের কথা বলে, তাকে আপনি মৌলবাদী বলবেন কোন হিসাবে? এই জন্যই বলছি কষায় একটা চর মারা উচিত গালের মধ্যে যে বলবে মৌলবাদী। অনেকে আমাকে বলে যে আপনি সিনেমার লোক হইয়া এই হুজুরদেরকে এত সাপোর্ট করেন কেন? সাপোর্ট করার পিছনে ভাই একটাই কারণ, শুধু একটাই কারণ, আমার তো বয়স হয়েছে না। আমি তো দেখছি ভাই গত 54 বছর সব রাজনীতিবিদদের দেখছি, কে কিভাবে দেশ চালায় সব জানা আছে, কে কিভাবে পোল্ট্রি খায় এগুলো দেখে আসছি তো ভাই। সকালে এক কথা, দুপুরে এক কথা, রাইতে এক কথা। এই যে 5ই আগস্টের পরে অনেক বড় বড় নেতার এখন এক কথা বলে, 3 দিন পর আরেক কথা বলে, আবার 6 দিন পর যা আরেক কথা বলে। এদের চরিত্র বোঝা হয়ে গেছে। সবচেয়ে বেশি বুঝছে ডক্টর ইউনূস স্যার, বলছিল না যে আমার সামনে আসলে এক কথা বলে, বাইরে যা আরেক কথা বলে। এদের চরিত্র এরকমই, যার ফলে ইসলামিক দলকে সাপোর্ট করি। হ্যাঁ, একটা বার দেখতে চাই ওনারা কিভাবে দেশটা চালায়, একটা বার দেখার খুবই ইচ্ছা। বেশি দিন তো বাঁচুম না, বয়স হয়ে গেছে ভাই, মৃত্যুর আগে একটি বার দেখতে চাই এই দেশ সঠিক লোকের হাতে পড়লো কিনা। গত 54 বছর যাদের হাতে দেশ ছিল তাদেরকে দেখার শেষ, যার কারণে নতুন কিছু দেখার আকাঙ্ক্ষায় আছি, নতুন কিছু দেখতে চাই। আগামীকালই আপনারা বুঝতে পারবেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের মঞ্চ থেকে কি ঘোষণা আসে। নির্বাচন করে যারা চিল্লাইতেছেন তাদের মুখে টেপ লাগায় দিবে আগামীকাল। হ্যাঁ, ঈদের আগে যে শোডাউনটা হইল বড় দলের, হায় হায়, ওই শোডাউন দেখা তো বইলেই ফেলাইছিল নির্বাচন দিতেই হবে ডিসেম্বরে। ওই যে দেখা মাথা খারাপ হয়ে গেছে, আমার পক্ষে এত লোক, আমি বিদেশে, তারপরও বাংলাদেশে আমাকে জাস্ট পর্দায় দেখার জন্য এত মানুষ। কোন দলে কত মানুষ আগামীকাল বুঝতে পারবো আমরা। আর আগামীকালই ক্লিয়ার হয়ে যাবে সমস্ত ইসলামিক দলগুলা একটি ভোটের বাক্সে আসবে কিনা। ভাই একটি ভোটের বাক্সে আসতেই হবে এই দেশকে বাঁচাইবার জন্য। নতুন কিছু দেখতে চাই। দেখেন, দুদকে চা পান খাওয়ার জন্য 1 লক্ষ টাকা চায়, তার মানে দেশ কোনো কিছু পরিবর্তন হয় নাই, যেখানে যেভাবে আছে ঠিক সেভাবেই আছে। কিন্তু আবার আজকে শুনলাম খুলনায় পুলিশ কমিশনারের অফিসে তালা মাইরা দিছে পাবলিক। ঘটনা কি এখনো জানি না, জানতে হবে। ভাই মব জাস্টিস চলতেছে, কারণ কি জানেন, দেশ স্থিতিশীল হয় নাই, এখনো আনতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার
লন্ডনে যে বৈঠকটা করছে ওই বৈঠকের পরে ওনাকে সবাই সন্দেহের চোখে দেখতেছে। ওই বৈঠকে কিছুটা হইলো ডক্টর ইউনূস স্যারের ইমেজ নষ্ট হয়েছে, যার ফলে দেখেন হাসরাত আব্দুল্লাহ এবং এনসিপির সাথে যারা জড়িত সবাই বলছে 5ই আগস্টই হতে হবে নতুন বাংলাদেশের ঘোষণা, 8ই আগস্ট না। তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথার সঙ্গে ওনারা একমত না। ওই যে লন্ডনে বসার পর কিন্তু এই ফাটলটা ধরছে। জুলাইয়ের গণ অভ্যুত্থান 5ই আগস্টই হয়েছে, 5ই আগস্টই ঘোষণা দিতে হবে, 8ই আগস্ট কেউ মেনে নিবে না। আগামীকালই আমরা বুঝতে পারবো 5ই আগস্ট না 8ই আগস্ট। এবং নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে না আরো পরে হবে? ভাই সবচেয়ে আগে দেশের সংস্কার হইতে হবে, জুলাই সনদপত্র ঘোষণা করতে হবে, সংবিধানের রদবদল করতে হবে, তারপরে নির্বাচন। আপনারা আগামীকালই বুঝতে পারবেন। বড় দল যা চাইবে তাই দিয়ে দিবে এমন কিছু হবে না ভাই, হবে না। নগর ভবনে দেখলেন না কিছু দিছে ইশরাককে? কিচ্ছু দেয় নাই। বেজ্জতি হইতে হইতে এমন জায়গায় গেছে শেষ পর্যন্ত বলে যে আমার কাছে ক্ষমা চাইতে হবে আসিফ মাহমুদকে। আগে বলতো পদত্যাগ চাই, এখন বলে ক্ষমা চাইতে হবে। কয়দিন পরে বলবে টেলিফোন করে আমার সরি বলতে হবে। আসিফ মাহমুদ জানায় দিছে কি কারণে আপনার কাছে ক্ষমা চাইবে, কোনো কারণ তো নাই, বরঞ্চ আপনাকে ক্ষমা চাইতে হবে ইশরাক সাহেব, কারণ আসিফ মাহমুদের ছবিতে জুতা পেটা করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে যা তা স্লোগান দিছেন। আপনাদের স্লোগানের ভাষা এত খারাপ ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। ক্ষমা চাইছেন এর জন্য, ক্ষমা চান নাই। আসিফ মাহমুদ কেন ক্ষমা চাইবে? ক্ষমা চায় নাই। আসিফ মাহমুদের সাথে এই খেলায় আপনি হাইরা গেছেন এবং আপনার রাজনীতির কেরিয়ার হুমকির মুখে চলে গেছে ইশরাক সাহেব। একটু চিন্তা কইরা দেখেন, অনেকেরই রাজনীতি কেরিয়ার হুমকির মুখে। আর অল্প কিছুদিন পরই সবাই টের পাবেন। আগামীকালের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।